জঙ্গল সলিমপুর কি বাংলাদেশের ভেতরে আর একটি রাষ্ট্র? এই প্রশ্ন এখন শুধু সাধারণ মানুষের না, আইন শৃঙ্খলা বিশ্লেষকদেরও আলোচনার কেন্দ্রবিন্দু। যে এলাকায় বছরের পর বছর প্রশাসন ঢুকতে ভয় পায়, সেখানে সরকারি খাস জমি নিয়ন্ত্রণ করে সশস্ত্র মস্তান বাহিনী, যেখানে রাতের আধারে রাষ্ট্রের ক্যাম্প লক্ষ্য করে গুলি চলে, সেই জায়গাকে শুধু অপরাধপ্রবণ এলাকা বলা যায়, নাকি সেটি ধীরে ধীরে রাষ্ট্রের ভেতরে অনানুষ্ঠানিক রাষ্ট্র হয়ে উঠেছিল? জঙ্গল সলিমপুর আসলে কি? জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অন্যতম আলোচিত এলাকা। সরকারি তথ্য অনুযায়ী এখানে প্রায় ৩১০০ একর খাস জমি রয়েছে। বছরের পর ভূমিদস্যু, চাঁদাবাজ, অস্ত্রধারী গোষ্ঠী এবং স্থানীয় সন্ত্রাসী নেটওয়ার্ক এই অঞ্চলে নিয়ন্ত্রণ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। স্থানীয় সূত্র ও সংবাদ প্রতিবেদন অনুযায়ী এলাকা কার্যত ভাগ হয়েছিল দুই প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে: মোহাম্মদ ইয়াসিন, রোকন উদ্দিন। এক অংশ ইয়াসিন বাহিনীর নিয়ন্ত্রণ, অন্য অংশ রোকন বাহিনীর প্রভাব ছিল বলে উল্লেখ করা হয়েছে। কেন রাষ্ট্রের মধ্যে এটাকে আর এক রাষ্ট্র কথাটা উঠেছে? একটি রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হল আইন প্রয়োগের ক্ষমতা, ভূখণ্ড নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক প্রভাব। জঙ্গল সলিমপুর নিয়ে যে অভিযোগগুলো বারবার এসছে সেগুলো হলো খাস জমি দখল ও কেনাবেচা, পাহাড় কেটে বসতি করা, অবৈধ চাঁদাবাজি, অস্ত্রধারী পাহারা, প্রশাসনের অভিযানে হামলা, প্রবেশ পথ নিয়ন্ত্রণ। যখন এসব কাজ কোনো সংগঠিত গোষ্ঠী দীর্ঘ সময় ধরে চালাতে পারে, তখন সেটি প্যারালাল পাওয়ার স্ট্রাকচার বা সমান্তরাল ক্ষমতা কাঠামোর রূপ নেয়। তবে এটিকে আনুষ্ঠানিক রাষ্ট্র বলা যাবে না, কারণ আন্তর্জাতিক স্বীকৃতি, প্রশাসনিক কাঠামো বা বৈধ সার্বভৌম ক্ষমতা তাদের নেই। আজ স্বরাষ্ট্রমন্ত্রীও প্রশ্নের মুখে, কিন্তু কেন? কারণ জনগণের স্বাভাবিক প্রশ্ন হলো, যদি রাষ্ট্রের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি মিলে অভিযান চালাতে হয়, তাহলে এতদিন এলাকাটি কার নিয়ন্ত্রণে ছিল? গত মার্চে প্রায় ৩২০০ সদস্যের যৌথ বাহিনী অভিযান চালিয়ে প্রথমবারের মতো পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে। কিন্তু কয়েক মাসের মধ্যেই র্যাব ক্যাম্প লক্ষ্য করে আবার গুলিবর্ষণের ঘটনা সামনে আসে। তখন একজন র্যাব সদস্য মৃত্যুবরণ করে। এখানেই প্রশ্ন উঠেছে, অভিযান কি যথেষ্ট ছিল? মূল সন্ত্রাসী নেতৃত্ব কেন এখনো পলাতক? প্রশাসনিক নিয়ন্ত্রণ কি স্থায়ী হয়েছে? এসব প্রশ্নের উত্তর দিতে না পারলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপ বাড়ে। রাষ্ট্র কি সন্ত্রাসীদের কাছে অসহায়? সম্পূর্ণ অসহায় বলাও বাস্তবসম্মত হবে না, তবে প্রেক্ষাপট তাই বলে। কারণ যৌথ বাহিনী এলাকা পুনর্দখল করেছে, স্থায়ী ক্যাম্প ও চৌকি বসিয়েছে, ভবিষ্যতে সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা হচ্ছে। তবে এটাও সত্য যে যখন কোনো এলাকা ২০-৩০ বছর ধরে অপরাধী নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকে, তখন শুধু অস্ত্র অভিযানই যথেষ্ট হয় না। প্রয়োজন হয় স্থায়ী প্রশাসনিক উপস্থিতি, ভূমি ব্যবস্থার সংস্কার, বিকল্প কর্মসংস্থান, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ভাঙা, বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা। ভারতীয় অনেক সিনেমা মতো অপারেশন ক্লিন আপ হবে। তো আসলে ভারতের অনেক সিনেমায় দেখা যায় গ্যাংস্টার নিয়ন্ত্রিত এলাকা, দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্ক, পরে রাষ্ট্রের শক্তিশালী অভিযান, বাস্তবে সিনেমার চেয়েও পড়ে। কারণ জঙ্গল সলিমপুরের সমস্যা শুধু অস্ত্রধারী কয়েকজন নয়, এখানে জমি, অর্থনীতি, বসতি, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় ক্ষমতার জটিল সম্পর্ক রয়েছে। তবে রাষ্ট্র যদি ধারাবাহিকভাবে ক্যাম্প বজায় রাখে, পলাতক নেতৃত্বকে গ্রেপ্তার করে, খাস জমি স্বচ্ছ ব্যবস্থাপনা করে এবং স্থানীয় জনগণকে রাষ্ট্রীয় সেবার আওতায় আনে, তাহলে জঙ্গল সলিমপুরে ধীরে ধীরে সন্ত্রাসী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে রাষ্ট্র নিয়ন্ত্রিত অঞ্চলে রূপান্তরিত হতে পারে। সবচেয়ে বড় বার্তা হল, জঙ্গল সলিমপুরের ঘটনা শুধু একটি এলাকার আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি বাংলাদেশের জন্য একটি পরীক্ষাও। রাষ্ট্রপিতার প্রতিটি ইঞ্চি ভূখণ্ডে
আইন প্রতিষ্ঠা করতে পারবে, নাকি কিছু এলাকায় বন্দুকধারী গোষ্ঠী বাস্তব ক্ষমতার প্রতীক হয়ে থাকবে? এই প্রশ্নের উত্তর শুধু অভিযান নয়, আগামী কয়েক বছরের বাস্তব পরিবর্তনই দেবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।